আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি বেসিক সিরিজের আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বোর পরমাণু মডেল। দেখো, বোর পরমাণু মডেল এই বিষয়টা আসলে কি? গত এপিসোডে কিন্তু আমি তোমাদের রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের যে ভিডিও, এই ভিডিওতে আমি বোর পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। তো বোর পরমাণু মডেল কি? এটা হচ্ছে বিজ্ঞানী বোর সাহেব 1913 সালে পরমাণুর মডেল সম্পর্কিত একটি মডেল দেন। তো সেটা হচ্ছে কি বোর পরমাণু মডেল নামে পরিচিত। তো আমি কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল যখন আমি তোমাদের জন্য এক্সপ্লেন করে দিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম, কি বলেছিলাম, যে রাদারফোর্ড সাহেব কি বলেছিলেন? রাদারফোর্ড সাহেব বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস। দেখো, রাদারফোর্ড পরমাণু মডেলে রাদারফোর্ড সাহেব বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, আর এর চারদিকে ঘুরঘুর করে কি ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। এই কথা কিন্তু রাদারফোর্ড সাহেব বলেছিলেন। কিন্তু রাদারফোর্ড সাহেব কিন্তু বলেন নাই যে এই যে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের কেন্দ্র করে যে ঘোরে, এটা ওরা কিভাবে ঘোরে। এটা কি তোমার চক্রাকারে ঘোরে, নাকি বৃত্তাকারে ঘোরে, নাকি উপবৃত্তাকারে ঘোরে, এগুলা কিন্তু কিচ্ছু বলেন নাই। হ্যাঁ, রাদারফোর্ড সাহেব জাস্ট বলছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলা ঘুরঘুর করতে থাকে। তো পরবর্তীতে এই রাদারফোর্ডেরই ছাত্র বিজ্ঞানী বোর সাহেব 1913 সালে তিনি বললেন কি, যে এই যে ইলেকট্রন গুলা ঘুরঘুর করে, এই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে বৃত্তাকার পথে ঘুরঘুর করে। তার মানে এই যে দেখো, বোর কিন্তু প্রথমে একটা কথা বললেন যে ইলেকট্রন গুলা কি করে বৃত্তাকার পথে ঘুরঘুর করে। তারপরে তিনি আরেকটা কথা বললেন, এই যে বোর সাহেব তিনি বললেন যে এই ইলেকট্রন গুলা শুধুমাত্র বৃত্তাকার পথে ঘুরঘুর করে না, এগুলার আবার কি আছে, নির্দিষ্ট শক্তি স্তর আছে। তো নির্দিষ্ট শক্তি স্তর মানে কি? এটা হচ্ছে তোমার এক ধরনের, যে তিনি বললেন যে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটা মতবাদ দিলেন, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে প্রধান শক্তি স্তর। হ্যাঁ, প্রধান শক্তি স্তর মানে কি, যে এই যে একটু বোঝার চেষ্টা করো, যে পরমাণুর কেন্দ্রে থাকে কি, পরমাণুর কেন্দ্রে থাকে তোমার ধনাত্মক চার্জযুক্ত কি নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলা বৃত্তাকার পথে চারিদিকে কি করে ঘুরঘুর করে। এই কথা কে বলছেন? এই কথা বলছেন যে বৃত্তাকার পথের কথা বলছেন কে? এই বোর সাহেব। বিজ্ঞানী বোর সাহেব বলছেন এই বৃত্তাকার পথের কথা। আরেকটা কথা বলছেন যে এগুলা হচ্ছে তোমার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। এই ইলেকট্রন গুলা কি বৃত্তাকার পথে ঘোরে, আর নির্দিষ্ট কক্ষপথ। নির্দিষ্ট কক্ষপথ কি? যেমন এইটা একটা কক্ষপথ, এইটা আরেকটা কক্ষপথ, আমি যদি আরো দেই, হ্যাঁ, এটা কি আরো একটা কক্ষপথ। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে যে এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত ধারণা, মানে এখানে কি বললেন? তিনি বললেন যে এটা হচ্ছে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর, এইটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তর, আর ক্রমান্বয়ে এটা হচ্ছে কি তৃতীয় কক্ষপথ বা তৃতীয় শক্তি স্তর। তো এই যে কক্ষপথের কথা বললেন, হ্যাঁ, তো এটাকে তিনি একটা নামকরণ করলেন, যে এখানে বললেন যে প্রথম কক্ষপথকে তিনি বললেন যে কে, হ্যাঁ, দ্বিতীয় কক্ষপথকে বললেন এল, তৃতীয় কক্ষপথকে বললেন এম, এরকম ভাবে কে এল ক্রমান্বয়ে এম এন ও। ঠিক আছে, তার মানে এখানে তিনি বললেন যে প্রথম শক্তি স্তর হচ্ছে কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয় শক্তি স্তর মানে এম, এরকম ভাবে চতুর্থ শক্তি স্তর মানে এন, পঞ্চম শক্তি স্তর মানে কি ও। হ্যাঁ, তিনি এভাবে ক্রমান্বয়ে বললেন, কিন্তু শুরুটা করেছিলেন কোথা থেকে? কে থেকে। তো এগুলো যারা জাস্ট প্রকাশ করা হয়, এখানে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম নাম্বারকে এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ছোট হাতের এন দিয়ে। তাহলে এখন কথা হচ্ছে যে এন এর মান কি হবে? এন এর মান হবে তোমার 1 2 3 4 ডট ডট ডট, মানে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে প্রথম কোয়ান্টাম সংখ্যা মানে একদম প্রথম শক্তি স্তর। তো প্রথম শক্তি স্তরের বেলায় এখানে এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে 1। দ্বিতীয় শক্তি স্তরের বেলায় এন এর মান কত? 2। আমি যদি তৃতীয় শক্তি স্তরের বেলায় চিন্তা করি, তাহলে এখানে কি এন এর মান কত? 3। হ্যাঁ, তার মানে এখন যে রাদারফোর্ড সাহেবের পরবর্তীতে বিজ্ঞানী বোর সাহেব তিনি বলছিলেন কি, যে এই যে ইলেকট্রন গুলো যে চারদিকে ঘুরঘুর করে, ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন গুলো যে ঘুরঘুর করে, এই ইলেকট্রন গুলা কি করে? এই ইলেকট্রন গুলা হচ্ছে বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে।
যে শক্তি স্তরের নাম তিনি দিলেন যে n এর মান 1 2 3 এরকম, মানে শক্তি স্তর সম্পর্কিত একটা ধারণা দিলেন। হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে কি বোর পরমাণু মডেলের কি স্বীকার্য। আমি কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য, তারপরে আবার রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো বলেছিলাম। এখন দেখো, এখন বোরের পরমাণু মডেলের স্বীকার্য কি, মানে বোর পরমাণু মডেলে বোর সাহেব যা যা বলছেন ওইগুলো হচ্ছে কি বোর পরমাণু মডেলের কি স্বীকার্য। এখন দেখো একটু বোঝার চেষ্টা করো, তার মানে তিনি এই যে শক্তি স্তর সম্পর্কিত ধারণা আর ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে বৃত্তাকার পথে সেই কথাটা তিনি বলেছিলেন। কিন্তু যদিও পরবর্তীতে দেখা গেছে কি ইলেকট্রন গুলা শুধুমাত্র বৃত্তাকার পথে ঘোরে না, এইগুলা কি করতে পারে, উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। তাহলে উপবৃত্তাকার পথ মানে কি, এরকম মনে করো যে ডিম্বাকার পথে, হ্যাঁ এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে কি ইলেকট্রন গুলা উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। এটা হচ্ছে পরবর্তীতে দেখা গেছে যে ইলেকট্রন গুলা ঘুরে, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে তার কি তা সীমাবদ্ধতা, কারণ তিনি বলেছিলেন যে বৃত্তাকার পথে ঘুরে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। তাহলে এটা হচ্ছে কি বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। আচ্ছা যাই হোক, তারপর দেখো আরেকটা জিনিস তিনি বলেছিলেন, এখন এই যে শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এখন এই ইলেকট্রন গুলা, হ্যাঁ ইলেকট্রন গুলা যখন এই শক্তি স্তরে অবস্থান করে তখন কি তারা কোনরূপ শক্তি শোষণ বা বর্জন করে না। দেখো তুমি যদি একটু একটু মানে চিন্তা করো, মানে ঘটনা হচ্ছে কি যে কোন একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান করে তখন তারা কোনরূপ কি করে না, শক্তির শোষণ বা বর্জন করে না। এখন তুমি চিন্তা করো, তুমি যদি মনে করো তুমি তৃতীয় তলায় থাকো, তুমি তিনতলা একটা বিল্ডিং এ থাকো, তিনতলা বিল্ডিং এর মনে করো তুমি যে তৃতীয় তলায় তুমি অবস্থান করছো, এখন যদি তুমি তৃতীয় তলা থেকে আবার ছাদে ওঠো তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমার একটা মানে নির্দিষ্ট পরিমাণ শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে। কারণ তুমি যখন ছাদে উঠবা তখন তোমার কি একটা এনার্জি খরচ করতে হবে, যে এনার্জি গ্রহণ করে তারপর ছাদে উঠতে লাগবে। হ্যাঁ, এমন কথা হচ্ছে যে ইলেকট্রন গুলো এখন যখন তুমি মানে এই তৃতীয় তলায় অবস্থান করতেছিলা তখন কি, তখন কিন্তু তুমি কোনরূপ শক্তি শোষণ করারও প্রয়োজন ছিল না বা শক্তি ছেড়ে দেওয়ার প্রয়োজন ছিল না। তুমি যখন তৃতীয় তলা থেকে ছাদে উঠতে গেলা তখন কি তোমার একটা শক্তি শোষণ করে উঠতে হয়েছে। আর যখন তুমি মনে করো যে তৃতীয় তলা থেকে একদম গ্রাউন্ড ফ্লোরে মানে একদম নিচে নামবে তখন কি করতে হবে, তোমার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছেড়ে দিতে হবে, জাস্ট একদম ছেড়ে দিয়ে তুমি সিঁড়ি দিয়ে নেমে গেলা। তার মানে কি তুমি যখন একটা মানে শক্তি স্তরে অবস্থান করছিলে তুমি তার শক্তি স্তরে অবস্থান করবে না, তুমি কি তুমি হচ্ছে যখন তুমি যে জায়গায় ছিলা সে জায়গায় আসো তখন কি তোমার কোনরূপ শক্তি শোষণ বা বর্জন করার প্রয়োজন হয় নাই। ঠিক সেই রকম ভাবে একটা ইলেকট্রন যখন একটা শক্তি স্তরে থাকে তখন তার কোনরূপ শক্তি শোষণ বা বর্জনের প্রয়োজন হয় না। কিন্তু যখন কোন একটা ইলেকট্রন তার শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরের দিকে যায়, এখন এটা কি হচ্ছে যে যখন মনে করো যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এখন কথা হচ্ছে যে নিম্ন শক্তি স্তর কোনটা, উচ্চ শক্তি স্তর কোনটা। দেখো তুমি যদি বলো যে 1 থেকে 3 তে যাইবা তাহলে এটা কি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেল। এখন যদি আবার এরকম হয় যে 2 থেকে 4 এ গেল তাহলে এটা কি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর। আবার এরকম মতো হইতে পারে যে তোমার 3 থেকে 2 তে গেল তাহলে এটা কি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর। হ্যাঁ, তাহলে কি যে যখন একটা ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন নির্দিষ্ট একটা পরিমাণ শক্তি কি করে শোষণ করে, মানে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে করে ওঠে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন কি করে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করে বা নির্দিষ্ট একটা পরিমাণ শক্তি কি করে ছেড়ে দেয়। তো একটা মনে করো যে এখানে একটা ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা কি করতেছে যে ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে, হ্যাঁ তো এখান থেকে এখানে যাবে, তো তখন কি করবে ওই তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছেড়ে দেবে। হ্যাঁ, তো যখন ওই একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ছেড়ে দেবে বা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বর্জন করবে তখন কি হবে, দেখো তখন তখন হচ্ছে তোমার একটা বর্ণালী সৃষ্টি হবে। তুমি একটু চিন্তা করো বাস্তবিক ভাবে যে মানুষ যখন কোনো কিছু দান করে তখন দেখা গেছে কি তারা বিভিন্ন ভাবে অ্যানাউন্স করে বলে ফেলে, হ্যাঁ যে মাইক টাইক এনে যে ওরকম জায়গায় একজন মানে দান টান করবে। যদিও এরকম ঠিক না, কিন্তু আমাদের সমাজে দেখা গেছে কি যে মানুষ দান করবে মনে করো সামান্য কিছু অর্থ, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে তাদের যে দান, হ্যাঁ দানের মানে দান করবে আর কতটুকু, সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে যারা দান
ইচ্ছাকৃত অর্থগুলা গ্রহণ করতে আসে তাদের ভোগান্তির কোনো শেষ হয় না। যদি এরকম কাজ ঠিক না, মোটেই ঠিক না। এখন এরকম অনেক মানুষ আছে যে তারা দান করে, শুধুমাত্র যে নেয় আর যে দেয় তারা শুধুমাত্র দুইজন জানে, আর শুধুমাত্র একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, কিন্তু দেখা গেছে কি অনেকেই কি করে, যে এরকম মনে করো তোমার জায়গায় বলে যে একদম যে ঢোল ডক্কর, হ্যাঁ ঢোল ডক্কর পিটে কি করে দান করে। তার মানে যখন কি করে কোনো কিছু একটা বর্জন করতেছে, মানে দান করা মানে কি বর্জন করা, যখন কোনো কিছু বর্জন করতেছে তখন কি করতেছে, একটা কি করতেছে মানে একদম দান করে, মানে একদম সবাইকে দেখাইতেছে। দেখাইতেছে মানে কি এখানে একটা বর্ণালী, তুমি একটু চিন্তা করো কালার কিরকম। এখানে যখন ইলেকট্রন গুলা যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি হয়, তারা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন কি করবে, তারা নির্দিষ্ট পরিমাণ একটা শক্তি বর্জন করবে। এখন যখন শোষণ করবে তখন হচ্ছে একটা শোষণের একটা বর্ণালী সৃষ্টি হবে। আর যখন ইলেকট্রন গুলা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর দিকে আসবে তখন তারা যে একটা মানে শক্তি বর্জন করলো, এই ক্ষেত্রে শক্তি বর্জনের একটা বর্ণালী সৃষ্টি হবে। এই বর্ণালীটা কিরকম, এই বর্ণালীটা হতে পারে তোমার বিভিন্ন রঙের। এটা কিরকম, যে রং ধনুর যে 7টা রং কিরকম, যে বেনি আ সহ কলা। হ্যাঁ, আমরা কিন্তু ছোটবেলায় এভাবে মনে রাখতাম যে বেনি আ স হ ক লা। বেনি আ সহ কলা মানে কি, বে মানে হচ্ছে বেগুনি, নি মানে হচ্ছে নীল, আ মানে আসমানি, স মানে কি সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা এবং লা মানে হচ্ছে লাল। তো এখানে কি 1 2 3 4 5 6 7টা, এই 7টা বর্ণের মানে এই 7টা রঙের বা সেই 7টা কালারের তোমার বর্ণ সৃষ্টি করে। কখন, যখন কোন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে। কিন্তু যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে তখন কি করে, শোষণের বর্ণালী সৃষ্টি করে, মানে শোষণ করে ওঠে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে তখন কি করে, মানে একটা বর্জনের ইলেকট্রন মানে শক্তি বর্জনের একটা বর্ণালী সৃষ্টি করে। তো এখন এই যে মানে বোর সাহেব, বিজ্ঞানী বোর সাহেব যে তার এই যে বোর পরমাণু মডেলের ভিতরে এই যে কথাটা বললেন, তাহলে শক্তি শোষণ অথবা বর্জন সম্পর্কিত একটা কথাবার্তা তার এই মডেলের ভিতরে উঠে আসে। তাহলে এটা হচ্ছে কি বোর পরমাণু মডেল একটা স্বীকার্য। এখন কথা হচ্ছে তিনি এই যে বললেন যে বর্ণালী সৃষ্টি হয়, কিন্তু পরবর্তীতে উচ্চতর ইলেকট্রোস্কোপ যন্ত্র দ্বারা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে এখানে একটা বর্ণালী না। তিনি বলছেন যে একটা বর্ণালী রেখার সৃষ্টি হয়, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এই একটা বর্ণালী রেখার ভিতরেই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র আরো বর্ণালী রেখার সৃষ্টি হয়। তাহলে এটা তার কি একটা সীমাবদ্ধতা, তিনি জাস্ট এটা বলতে পারেন নাই। তার মানে এটা হচ্ছে তার কি একটা সীমাবদ্ধতা। তারপরে কি, এই যে বোর পরমাণু মডেলে যে বোর সাহেব তিনি বলেছিলেন, তিনি কি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছিলেন তার এই মডেলের মাধ্যমে। তো এক ইলেকট্রন মানে কি, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে কি, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে হচ্ছে যাদের ইলেকট্রন সংখ্যা থাকবে কি একটি। তো ইলেকট্রন সংখ্যা একটি কার, দেখো তো আমি যদি একটু লিখি যে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা এখানে কত, 1। কারণ আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত হবে 1। কারণ আমি আগেই বলেছিলাম যে কোন একটি মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার সমান সংখ্যক বিশিষ্ট কি থাকে, ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যেহেতু 1, তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1। তারপরে কি, আমি যদি লিখি যে হিলিয়াম, তাহলে হিলিয়ামের কিন্তু ইলেকট্রন সংখ্যা 2, কিন্তু হিলিয়াম যদি একটা ইলেকট্রন দান করে তাহলে কিন্তু কি হয়, হিলিয়াম প্লাসে পরিণত হয়। তখন এই যে হিলিয়াম প্লাস, তো হিলিয়াম প্লাস এর ইলেকট্রন কয়টা আছে, ওর ছিল 2টা, এখন একটা দান করে দিছি, তো এখন কি হয়েছে হিলিয়াম প্লাস, মানে এখন তার ভিতরে একটা মাত্র কি আছে ইলেকট্রন আছে। তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, এখানেও কিন্তু একটা ইলেকট্রন আছে। তারপরে আমি যদি লিখি যে লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত 3, তার মানে লিথিয়ামের ভিতরে ইলেকট্রন কয়টা আছে, 3টা আছে। কারণ আমরা জানি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে। এখন কথা হচ্ছে যে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 3, তার মানে লিথিয়ামের প্রোটন সংখ্যাও 3, অর্থাৎ লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত 3। এখন যদি লিথিয়াম 2+ হয়, মানে 3টা থেকে যখন 2টা ওই কি করবে দান করে দিবে, তখন কি হবে, তখন হচ্ছে লিথিয়াম 2+ হবে। তো এই যে লিথিয়াম 2+, এখানে ইলেকট্রন আর কয়টা অবশিষ্ট থাকবে, অবশ্যই একটা। তার মানে এখানে ইলেকট্রন একটা, এখানে ইলেকট্রন একটা, এখানেও কি ইলেকট্রন একটা, তার মানে এগুলো হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু। তো এই এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে কি
এই বোর পরমাণু মডেলের মাধ্যমে বিজ্ঞানী বোর তিনি এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছিলেন, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী ব্যাখ্যা কিন্তু তিনি করতে পারেননি। তাহলে কি এটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা, কিন্তু তারপরও এক ইলেকট্রন বিশিষ্ট মৌলের তোমার বর্ণালী ব্যাখ্যা করতে পেরেছিলেন, এটাও কিন্তু অনেক কিছু। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, তো এই ছিল। আরেকটা কথা আমি মিস্টেক করে গেছি। তো এই যে বোর সাহেব কিন্তু তোমার কোন একটা মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত একটা ধারণা দিয়েছিলেন। তো কৌণিক ভরবেগ বিষয়টা আসলে কি? তো দেখো, কৌণিক ভরবেগ হচ্ছে যে, আমি যদি একটু লিখি যে এম ভি আর, একটু সূত্রটা মনে রাখবে যে এম ভি আর মানে হচ্ছে কৌণিক ভরবেগ, এটা হচ্ছে এন এস বাই 2 পাই। হ্যাঁ, কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় এম ভি আর দিয়ে। তো সেটা সূত্র হচ্ছে কি এন এস বাই 2 পাই। যেখানে একটু আমি বলে দেই যে এম ভি আর এগুলা কি, এখানে আজান হচ্ছে, তো আমি একটু আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি। দেখো, যেখানে এম হচ্ছে কি, এম মানে হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, ভি মানে হচ্ছে ইলেকট্রনের বেগ। হ্যাঁ, এম মানে হচ্ছে ম্যাস, ইলেকট্রনের ভর, ভি মানে ভেলোসিটি মানে ইলেকট্রনের বেগ, আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে ইলেকট্রনের তোমার ইলেকট্রনটা যে কক্ষপথে অবস্থান করে। এখন দেখো, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। তো এটাকে যদি তুমি একটু চিন্তা করো যে এটা কেন্দ্র, আর এটা হচ্ছে কি তোমার একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আছে, এখানে আরেকটা বৃত্ত আছে। তো মনে করো যে এখানে তোমার একটা ইলেকট্রন অবস্থান করতেছে, এখানে একটা ইলেকট্রন অবস্থান করতেছে, এখানে একটা ইলেকট্রন অবস্থান করতেছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কি তোমার একটা ব্যাসার্ধ, আবার এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ, এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ। তাইলে এখন দেখো, এখানে যে ইলেকট্রন গুলো আছে, হ্যাঁ, এই ইলেকট্রন গুলা কি, এই ইলেকট্রন গুলা হচ্ছে কেন্দ্র থেকে একটা দূরত্ব অবস্থান করতেছে। তাহলে এগুলা হচ্ছে কি, আর মানে হচ্ছে কেন্দ্র থেকে কোন একটা ইলেকট্রনের ব্যাসার্ধ। তার মানে কি, আর মানে হচ্ছে কোন একটা ইলেকট্রনের ব্যাসার্ধ, মানে কোন ইলেকট্রন যে কক্ষপথে অবস্থান করতেছে সেই কক্ষপথের কি ব্যাসার্ধ। তারপরে কি তোমার এন, এন মানে হচ্ছে এখানে যে পূর্ণ সংখ্যার মান 1 2 3 4 5 6 এরকম পূর্ণ সংখ্যার মান, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা শক্তি স্তরের মান। আর এস মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এই সংখ্যাটা তোমরা একটু মনে রাখবে, 6.126 ইনটু 10⁻34 জুল সেকেন্ড। তারপরে কি 2 তো 2 আর পাই হচ্ছে 3.1416। ঠিক আছে। তো এখন হচ্ছে যে এই যে কৌণিক ভরবেগ সম্পর্কিত এই ধারণাটাও কিন্তু তোমার এই বোর পরমাণু মডেল থেকে আমরা মানে সর্বপ্রথম জানতে পারি। তো বোর সাহেব কিন্তু এই যে স্বীকার্য, আমি কিন্তু একবারই মানে তোমার স্বীকার্য, তারপরে তোমার সীমাবদ্ধতা, এগুলো কিন্তু আমি একবারই বলে ফেলেছি, যাতে তোমাদের কি বুঝতে একটু সুবিধা হয়, যাতে তোমরা কম্পেয়ার করে পড়তে পারো। তো আমি চেষ্টা করছি যে তোমার কেমিস্ট্রিটাকে একদম সহজ করে দেওয়ার জন্য, তোমাদের জন্য একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যতদূর তোমাদেরকে নিয়ে যাওয়া যায়। এখন তোমরা যদি আমার সাথে থাকো, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাতে পারো এই বিষয়টা, যে কেমিস্ট্রিকে খুব সহজেই পড়া যায়, খুব সহজেই পড়তে পারা যায়।